গুড মর্নিং এভরিওয়ান। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। কাল রাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর তাই কোনো বেশি কথাবার্তা বাড়াইনি। আর এখন ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট করলাম। এখন দু একটা পয়েন্ট আরও আমাদের যাওয়ার ইচ্ছে আছে, তো বাট প্রচণ্ড রোদ, তো আমরা এখন তাও লেট হলো, 9টা বেজে গেছে ব্রেকফাস্ট করতে করতে। তো এখন আমরা বেরোবো এবার, সবাই রেডি, সাগর, শেলি, সৌরভ সবাই রেডি। নেক্সট কোথায় যাচ্ছি আমরা? পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আচ্ছা, আর একটা কি রাজবাড়ি সামথিং কি একটা শুনছিলাম, আর বুড়িবালাম নদী। তো সাগর রেডি, সবাই রেডি, আমরা সবাই রেডি। তো বন্ধুরা, এই হলো পঞ্চলিঙ্গেশ্বরের বাইরের দিকের গেট। আমরা এখান দিয়ে ঢুকবো এখন, মানে এন্ট্রি পয়েন্ট এটা বেসিক্যালি আর কি। ঠিক আছে, পাহাড়টা দেখা যাচ্ছে স্ট্রেট, এদিকে আমরা ঢুকবো। পাহাড়ের দিকে আরো মোটামুটি 2.5 কিলোমিটার। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গাড়িটা পার্কিং করেছি। এখন পার্কিং করে ওই দিকে হচ্ছে নীলগিরি পাহাড় আছে। নীলগিরি পাহাড়ের দিকে, এটা পুরোটাই নীলগিরি পাহাড় আছে। সো নীলগিরি পাহাড়ে আমরা উঠবো টপে। প্রায় 311টা সিঁড়ি আছে যা শুনলাম। 311টা সিঁড়ি ব্রেক করে উঠতে হবে। এই আমরা যাচ্ছি এখন। প্রচন্ড রোদ্দুর গাইস, প্রচন্ড রোদ্দুর। 40-এর ওপর টেম্পারেচার রয়েছে এখানে, তাও টেম্পারেচারকে হার মানিয়ে দিয়ে যাচ্ছি। অ্যাটলিস্ট কিছুটা বাঁচোয়া যে গাছের ছায়াটা রয়েছে আমাদের সঙ্গ দিচ্ছে। তাও দেখুন ছাতা আছে, সাগর ছাতা নিয়েছে। আর আমাদের কালীঘাট দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এখানেও মন্দিরে থাকে দোকান রয়েছে পুজো দেওয়ার। যারা পুজো দিতে চান এখান থেকে ডালা নিয়ে দিতে পারেন। কিরকম আছে দাদা ডালা? একটাই? কত? 50 টাকার 100 টাকা? মিনিমাম কত আছে? মিনিমাম 50 টাকা। 50 টাকার দিচ্ছিল তো। 20 টাকা নেবে শুধু নারকল ফুল বেলপাতা হবে 20 টাকা। 50 টাকা নিলে পুরো সামানটা হয়ে যাবে, পুজো সামানটা পুরো। বাতি হবে, ধূপকাঠি হবে, প্রসাদ হবে, কলা হবে, নারকল হবে, সব কিছু। তাহলে আমরা আপাতত শেলি 50-এরই নিচ্ছে, তাই তো শেলি? 50-এরই নিচ্ছে। নারকল, ফুল, আকন্দ, বাতি দাও, বেলপাতা দাদা সব দিচ্ছে। কতটা সিঁড়ি আছে? 311টা দিচ্ছি। পারবো? 311টা সিঁড়ি। একটা প্রদীপ তো? একটা দাও, দুটো দাও। একটা প্রদীপ। আমাদের দুটো দিয়ে দাও বাবা, এরকম করছো কেন? দুজনে যাবো। প্রসাদ খাজা রয়েছে, খাজার প্যাকেটও দিয়ে দিয়েছে বাবা। টোটাল এটা 50। বাহ, অনেক কিছুই দিয়েছে। এই সিঁড়ি শুরু হলো, দেখতে পাচ্ছেন আপনারা। 311টা মানে মোটামুটি যদি অ্যাভারেজে ধরি প্রায় 30 তলার মতো দাঁড়াচ্ছে। 30 তলা যদি আমি 5-5-10 যদি ভাঙি একটা ফ্লোর, তো মোটামুটি 30 তলার কাছাকাছি হয়ে যাচ্ছে। যাক, ছায়া এখানে রয়েছে, ছায়া রয়েছে, ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি। ভেবেছিলাম হয়তো এই জায়গাটা রোদ্দুর থাকবে, বাট নয় সেটা। পাহাড়ের ওপর তো, পাহাড়টা এটা পুরোটা গাছে ঘেরা, ঠিক আছে, তো তাই জন্যে মোটামুটি ছায়া আছে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে গেছে গরমে, এটা ঝর্ণা। এই ঝর্ণার যে শিবলিঙ্গ যেগুলো আছে, এই ঝর্ণার জলে ওনার মাথায় জলটা অ্যাকচুয়ালি যে জলটা ওখান থেকে প্রবাহিত হচ্ছে, শিব ঠাকুরের যে লিঙ্গটা আছে মাথার ওপর দিয়ে পড়ছে জিনিসটা, কিন্তু গরমে শুকিয়ে গেছে ঝর্ণা। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে জলটা পড়ছে, দেখুন এই এখান দিয়ে জলটা পড়ছে, বাট ঝর্ণার জলটা শুকিয়ে গেছে। উপরের দিকে যাচ্ছি, দেখা যাক ওখানে কি অবস্থা। দেখুন কতটা খাড়া সিঁড়ি। একটা ছোট্ট মন্দির রয়েছে, এটা ক্রস করে আমরা এখানটা আবার একটু ছায়া রয়েছে বন্ধুরা। শেলিয়া সাগর আসছে হাঁটতে হাঁটতে। এনারা দর্শন করে ফিরছেন ওপর থেকে। दादा मोटामोटी कतटा कितना दूर है अभी? अभी तो बड़ा दूर है। थोड़ा दूर। हाँ थैंक यू। মিজোরাম ট্রেকিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা। ও অনেকটা, ওখানে সিঁড়ি ছিল না এতটা, কিন্তু এলিভেশনটা অনেকটা, পাহাড়ে প্রায় টপে। সো সিঁড়ির মাধ্যমে আলটিমেটলি পাহাড়ের টপেই যাচ্ছি। ও আই থিঙ্ক চলে এসছে, দাঁড়ান দেখাচ্ছি। ও আচ্ছা, এখানে জুতো খুলতে হবে আমাদের। জুতো খুলে আমাদের মন্দিরটা, এটা তো নিচের দিকে। বন্ধুরা শুনেছি মন্দিরটা নাকি রাম সীতা যখন বনবাসে যাচ্ছিলেন তখনকার সময়কার নাকি এই মন্দির, এবং এখানে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা শিবলিঙ্গটাকে পুরো ধুয়ে দেয়। বাট গরমের জন্য ঝর্ণার জল অনেকটা কমে গেছে, আপনাদেরকে ওখানে দেখালাম যে গরমের জন্য ঝর্ণার জলটা কমে গেছে। এবার ওখানটা গিয়ে দেখি জল আর কতটা রয়েছে বা কীভাবে ঝর্ণার জলটা শিবলিঙ্গকে ধোয়াচ্ছে, জিনিসটা একটু দেখি। আসুন প্লিজ। শিবের আগে শিবের বাহন মন্দির, এগোচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। সাগর এখন প্রদীপটা জ্বালাবে। এখানে পুজো দেওয়ার আগে প্রদীপ জ্বালাতে হয়। এই যে এখানে প্রদীপ জ্বালাচ্ছে। সাগর আর শেলি প্রদীপ জ্বালাচ্ছে। আর এই যে ঝর্ণার জলটা পড়ছে, এটাই লিঙ্গটাকে ধুয়ে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু গরমের কারণে জল পুরো কমে গেছে এখন। এই যে রাস্তাটা রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে লিঙ্গ দর্শন করতে এদিক দিয়ে যেতে হবে। আমরা যাবো এক্ষুনি, আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে ঝর্ণাটা, এই যে এই দেখুন। পেয়েছিস পাঁচটা? এটাই পঞ্চলিঙ্গেশ্বরের আসল লিঙ্গ। সৌরভ নামছে, বাইরে থেকে দেখা সম্ভব নয়। ঈশ্বর জলের তলায় নিজেকে লুকিয়ে রেখেছেন, একমাত্র এখানে এসে হাত দিয়ে
আমাকে ঠাকুরকে স্পর্শ করে তার আশীর্বাদ নিতে হবে। বাইরে থেকে লিঙ্গ দেখা সম্ভব না, জলের মধ্যে 5টা শিবলিঙ্গ আছে। জয় পঞ্চলিঙ্গেশ্বর বাবা। সো আমাদের দর্শন হয়ে গেছে। ওখানটা যেরকম দেখলেন জলের মধ্যে হাত ঝুঁকিয়ে জিনিসটা আমি করলাম। নিচেই আপনার 5টা শিবলিঙ্গ রয়েছে, ওখানে আমি হাত দিয়ে শিবলিঙ্গকে টাচ করেছি। সো এটা একটা আলাদা ফিলিংস, একটা অনন্য অনুভূতি গাইজ। সো বন্ধুরা, আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন হয়ে গেছে। আমাদের লিঙ্গ দেখেছি আমরা, ঝর্ণাটাও দেখলাম। এবার জুতো পরবো, জুতো পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে একদম যেখান থেকে স্টার্ট করেছিলাম সেদিকে গাড়ির দিকে চলে যাব। আশা করি আপনাদের ভালো লাগলো জার্নিটা। এরপরে নেক্সট আরেকটা জায়গায় যাব, আপনারা সঙ্গে থাকুন, ক্রমশ প্রকাশ্য। আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন গাড়ি করে যাচ্ছি নীলগিরি পাহাড়ে জগন্নাথ মন্দিরের দিকে। তার পাশে একটা রাজবাড়ি আছে, সেটাও দেখবো। দেখা হচ্ছে আপনাদের সাথে ওইখানে গিয়ে। বন্ধুরা, আমরা চলে এসেছি নীলগিরি। এখানে একটা রাজবাড়ির গেটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আসছি আমরা। এখানে টেম্পল আছে, একটা কোথাও রাখি, এই যে দিস ইজ দ্য টেম্পল। আমরা আসবো, এখানে প্রসাদ মিলে গাড়িটা পার্ক করতে হবে। তো বন্ধুরা, একটা জগন্নাথ দেবের মন্দির আছে, এখানে যাচ্ছি। জুতো খুলতে হবে, এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের মূর্তি। শেলি আর সাগর খাবার নিয়ে নিয়েছে, আমিও খাবো এবার। নীলমাধব মন্দিরে এসেছি আমরা বালাসোরে। সেখানে সাদা অন্ন দুপুরের টাইমে, তার সঙ্গে পাঁচমিশালি তরকারি দিয়ে ডাল আর একটা আচার চাটনির মতো আছে। এটা ফ্রিতেই, এটা ফ্রিতেই দিচ্ছে? আচ্ছা, এটা ফ্রি রয়েছে বন্ধুরা, এটা ফ্রি রয়েছে। আপনি দুপুরবেলা 2টোর মধ্যে এলে এটা পেয়ে যাবেন, এখানে ভোগ খেতে পারবেন এখানে। এখানেও একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, ছোট্ট একটা জগন্নাথ দেবের মন্দির। পাশে রাজবাড়ি, নীলগিরি রাজবাড়ি। এটা এই পাহাড়ের নিচে এই রাজবাড়ি, সিংহদ্বার সামনেই। আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। একটু জীর্ণ অবস্থায় রয়েছে রাজবাড়িটা, এটা সেই দেখুন ভাঙাচোরা অবস্থাতেই রয়েছে নীলগিরি রাজবাড়ি। একটা পালকি দেখা যাচ্ছে, পালকি মতো। এখান থেকে আমরা যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে গেছিলাম, ওখান থেকে এটা খুব বেশি দূরত্ব নয়, মোটামুটি 12 কিলোমিটারের মতো। আপনারা গেলে একবার অবশ্যই এখানে একটু ভিজিট করে যাবেন। এখানকার যে রাজারা বোধহয় এখনও কেউ থাকে এখানে, তো ছবি টবি তুলতে মানা করছে। আমি একটু লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছি। সামনে রাধাকৃষ্ণ মন্দিরের টেম্পল রয়েছে, যা পূর্বজ রাজাদের বংশধররা এখনও এখানে রয়েছে বলছে, ওই দিকটা করে হয়তো থাকে তারা। এখানে বলছে ফটো তুলতে মানা আছে, সো এখানে অতটা ব্লগিং বা ভিডিও করা যাবে না। এই নিচগড় প্যালেস দেখছেন এখানে, এর ওদিকেই হয়তো থাকে ওনারা, তো স্ট্রিক্টলি মানা করেছে। এখানে উড়িয়া ভাষাতে আই থিঙ্ক লেখাও আছে, এখানে উড়িয়া ভাষায় লেখাও আছে। ওপরে দেখুন জানলাগুলো খোলাও আছে, ওখানে ডিশ অ্যান্টেনা রয়েছে ওখানে, সো ওখানে কিন্তু
থাকে এখনো মানুষরা। তো যেহেতু এটা রাজবাড়ি, তাই জন্যে এটা মানুষের ইন্টারেস্ট রয়েছে এখানে আসার জন্য। পুরোনো দিনের রাজবাড়ি। চলুন এখান থেকে এবার আমরা আস্তে আস্তে বেরোই। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের লাস্ট স্পটের সামনে দাঁড়িয়ে আছি। এই স্পটটা খুব একটা ইম্পর্টেন্ট স্পট, হিস্টোরিক্যালি খুব ইম্পর্টেন্ট, আর আমাদের বাঙালিদের মনের খুব কাছের একটা জায়গা। তো ব্যাপার হচ্ছে এটা আমরা লাস্টের জন্য সেভ করে রেখেছিলাম বেসিক্যালি, তাই তো? একদমই একদমই। তো জায়গাটা হচ্ছে বুড়িবালাম নদী, বুড়িবালাম রিভার। এটাকে বালাং রিভারও বলা হয়। তো সৌরভ, তুমি হিস্ট্রি স্পেশালিস্ট, বলো এই বুড়িবালাম নদীর কি হিস্ট্রি আছে? দেখ, এতটা তো আমি জানি না, বাট যতটা জানি মনে আছে, ছোটবেলা পড়েছিলাম, ওরা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা বাঘা যতীন বলে চিনি, 1915 সালে আমাদের ফিরে যেতে হবে। তো ওনার সাথে 4 জন সাথী ছিল ওনার। আচ্ছা। তো ওনারা একটা বড় মিশন অ্যাকমপ্লিশ করার পর হ্যাঁ। এখানে একটা ভিলেজ আছে, কাপ্টিপদ ভিলেজ, যেটা বালাসোরের কাছাকাছি, বালাসোরের আন্ডারেই পড়ে। আচ্ছা। সেই কাপ্টিপদ ভিলেজে ওখানে ছিল ওরা, আচ্ছা। লুকিয়ে ছিল একটা মিশন আচ্ছা। অ্যাকমপ্লিশ করার পর। আচ্ছা। আর এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন এবং তার সাথী যারা 4 জনের কথা বলছি, তারা বাংলার দুটো রেভলিউশনারি পার্টি ছিল। একটা হচ্ছে যুগান্তর পার্টি, আর একটা হচ্ছে অনুশীলন সমিতি। তো এদের আন্ডারে এরা অন্তর্গত ছিল এরা। আচ্ছা। ঠিক আছে। তো এদের কাজ ছিল, রেভলিউশনারি পার্টির কাজ ছিল যেটা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়া ব্রিটিশদের বিরুদ্ধে। আচ্ছা। তো এই রেভলিউশনারি পার্টির বারবারন্তকে আটকানোর জন্য সেই সময়কার যে ব্রিটিশ কমিশনার ছিল, চার্লস টিগার্ট ওনার নাম, চার্লস টিগার্ট, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। আচ্ছা। ঠিক আছে। তো তিনি একটা এই সবের খবর পেয়ে একটা বড় রেডের ব্যবস্থা করলো। মানে ওই গ্রামে একটা রেডের একটা ব্যবস্থা হলো। করে যে গ্রামে কাপ্টিপদ ভিলেজে ওখানে যে লুকিয়ে ছিল, একটা ভিলেজে রেডের ব্যবস্থা করবে। আর আমি নাকি শুনেছি যে ওদের মাথার ওপর নাকি একটা পুরস্কারের ব্যবস্থাও ছিল। এক্স্যাক্টলি। এটা কি সত্যি কথা? হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই সময় মানে এই যে ভিলেজে ওরা যে লুকিয়ে ছিল, ব্যাপারটা তারা সহজ ছিল না। আচ্ছা। তো ও চার্লস টিগার্ট ব্যাপারটা খোঁজ পেয়ে গেছিল। আচ্ছা। এবং সেই খবরটাও আবার বাঘা যতীন পেয়ে যায়। ও তখন আচ্ছা। করে কি, ওরা ওই বাঘা যতীনের সাথে 4 জন, টোটাল 5 জন মিলে ওরা বালাসোর স্টেশনের দিকে চলে যায়। আচ্ছা। এবার ব্যাপারটা সহজ ছিল না, তার কারণ হচ্ছে তুই যেটা বললি, ওদের উপরে পুরস্কারও ছিল, যে ধরিয়ে দেবে সে টাকা পাবে, তাকে পুরস্কার টাকা দেওয়া পাবে। হ্যাঁ। এইবারে 1915 সালের 9 সেপ্টেম্বর, ঠিক আছে, এই বুড়িবালাম নদীর তীরেই, মানে এই নদীর তীরে, এই নদীর তীরেই, হ্যাঁ এই আচ্ছা। নদীর তীরেই তোর 75 মিনিট ধরে ওই ব্রিটিশদের সাথে 5 জনের মোটামুটি একটা যুদ্ধ, একটা সংঘর্ষ লাগে। 75 মিনিট? 75 মিনিট ধরে সংঘর্ষ, মানে গান ফাইট? গান ফাইট, এক্স্যাক্টলি আচ্ছা। গান ফাইট। তো ওখানে ওই 5 জনের মধ্যে এক সাথীর, বাঘা যতীনের এক সাথী স্পট ডেড হয়ে যায়। স্পট ডেড হয়ে যায়। আর তোর বাঘা যতীনের শরীরে 2টো গুলি লাগে। এক্স্যাক্টলি। বাঘই হয়। হ্যাঁ। 2টো গুলি খাওয়ার পরেও বাঘা যতীন এই নদীর তীর দিয়ে কিন্তু পালাতে সাকসেসফুল হয়। বারাবাটি বলে একটা ভিলেজ আছে, বারাবাটি বলে একটা ভিলেজ আছে, সেখানে উনি 2টো গুলি খাওয়ার পরেও কিন্তু এখান দিয়ে পালিয়ে যায় ইংরেজদেরকে চকমা দিয়ে। সেখানে বারাবাটি ভিলেজে একজন ডক্টর ওনাকে সুস্থ করে তোলার একটা প্রচেষ্টা করে, বাট আবার ব্রিটিশরা কিন্তু কোনো না কোনোভাবে একটা প্ল্যান করে কিন্তু ধরে ফেলার পর ওনাকে বালাসোর হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়। তারপর কিন্তু ওনার ডেথ হয়ে যায়। তো এই স্পটটাকে তাই আমরা লাস্টের জন্য রেখে দিই। কি সৌরভ? একদমই তাই, এই স্পটটাকে লাস্টের জন্য রেখেছিলাম। আমাকে রহিম বলছিল যে এত হিস্ট্রি করিস, এর কোনো হিস্ট্রি আছে কিনা। তো বাঘা যতীনের সাথে যেহেতু জড়িয়ে আছে, তো ছোটবেলায় যেহেতু একটু পড়েছিলাম, যতটুখানি মনে আছে ততটুখানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর যদি আমরা কিছু মানে হতেই পারে হিস্ট্রিতে তো একটু 19-20 হয়, তো যদি কিছু রেকটিফিকেশনস থাকে, যারা ভিউয়ার্সরা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে দিও। আর এটাই বোধহয় আমাদের লাস্ট স্পট ছিল। এটাই লাস্ট স্পট মোটামুটি আমাদের। তো মোটামুটি বালাসোরের মোটামুটি যা আছে, হ্যাঁ, আমরা ধুবলাগুড়ি বিচের সাথে টোটালটাই কভার করে ফেললাম। তাইটা কভার করলাম। যাক, অডিয়েন্সরা বলুক যে কেমন লাগলো। তোরা বল কেমন লাগলো। দারুণ লাগলো, কিন্তু জিনিসটা হচ্ছে আমাকে একাই চালাতে হয়েছে, পরের বার তোকে চালাতে হবে। তোর কেমন লাগলো? আমার দারুণ লেগেছে, মানে হিস্ট্রিক, মাইথোলজিক্যাল এবং তার সঙ্গে সিনিক বিউটি এবং মজা, আড্ডা বন্ধু বান্ধব নিয়ে। আমরা তাহলে বালাসোর ট্রিপটা এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো রোড ট্রিপ, আবার কোনো স্টেট, আবার পাহাড় ট্রেকিং
যেখানে ইচ্ছা হতে পারে, কি সৌরভ? একদমই তো, একদমই। দেখা যাক কোথায় যাওয়া যায়, বাট চমক একটা থাকবেই নেক্সট ট্রিপে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। Thank you. টিল দেন, নেক্সট ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড কিপ স্মাইলিং।